সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? নিরাপদে বাসায় থাকবে করোনা চলাকালীন, এবং আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা দেখবে। আজকে তোমাদের আমি একটি সিকিউ এর ধারণা দিব চতুর্থ অধ্যায়ের। দেখো, একটি প্রশ্ন, এটা বরিশাল বোর্ড 2019 সালে আসছে, তোমরা বইয়ে দেখতে পারো যে 5 কেজি ও 7 কেজি ভরের দুটা বস্তু যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড ও 6 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর হতে বিপরীত দিক, পরস্পরের বিপরীত দিক হতে একে এসে সংঘর্ষ ঘটলো। পরস্পরের বিপরীত দিক থেকে এসে কি ঘটলো? সংঘর্ষ ঘটলো। সংঘর্ষের পর বস্তুদ্বয় একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট একটা দিকে চলে গেল। দুটা বস্তু মিলিত হয়ে একসাথে চলে গেল। দেখো, এই একটি হাত আর এই একটা হাত আমার আসে, সংঘর্ষ ঘটলো। সংঘর্ষের পরে কি করলো? দুটাকে ঠেলে একদিকে নিয়ে চলে গেল। কথা বুঝতে পারছো? তাহলে একদিকে, অর্থাৎ একটা বস্তু আর একটা বস্তুকে ঠেলে নিয়ে চলে গেল, অর্থাৎ মিলিত বস্তুটার বেগ একই থাকবে সংঘর্ষের পর। ক নম্বরে ওই চূড়ান্ত বেগটা বের করো। তাহলে চূড়ান্ত বেগটা বের করো। তো ভরবেগের সংরক্ষণ নীতি থেকে আমরা কি জানি? এটা ক্লাস 10 এর পড়া। তো ভরবেগের সংরক্ষণ নীতি থেকে আমরা পাই সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ আর সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান। তুমি এখানে দেখতে পাচ্ছ m1 v1 m2 v2, কিন্তু এখানে বলা হচ্ছে যে মিলিত বেগটা একই হবে, একত্রে মিলিত হয়। অর্থাৎ আমরা v1 v2 পরিবর্তে আমরা মিলিত বেগটা একটাই ধরব। কেমন? তাহলে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান হবে, ঠিক আছে? কিন্তু এখানে একটি দেখো, প্রশ্নে বিপরীত দিক থেকে আসছে, তার মানে একটা প্লাস ধরবে আর একটাকে মাইনাস ধরবে। প্রথমটাকে যদি আমরা প্লাস ধরি তাহলে দ্বিতীয়টাকে আমাকে মাইনাস ধরতেই হবে। কেন? যে দিকটা বিপরীত হওয়ার কারণে, দিকটা বিপরীত হওয়ার কারণে, ঠিক আছে না? তাহলে এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। কেন মাইনাস ধরলাম? কারণ এরা বিপরীত দিক থেকে আসতেছিল, এই কারণে। তাহলে এখন আমরা কি করতে পারি? এখানে ভিটা আমরা কমন নিয়ে নেব। ভিটা আমরা কমন নিয়ে নিব, m1 প্লাস m2, ভি কমন নিলাম। এই চূড়ান্ত বেগটা আমরা বের করব m1 u1 প্লাস m2 u2। তাহলে এখানে আমি ভিটা বের করব। তাহলে ভি এর সাথে যে পার্টটা থাকবে এটা নিচে চলে যাবে। হ্যাঁ, এখন অঙ্ক মানটা বসায় দিলেই তোমার অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে দেখো, m এর মান কত? m1 এর মান হচ্ছে 5, তার সাথে বেগ ছিল আবার 5, যোগ m2 এর মান হচ্ছে 7, তার সঙ্গে বেগ ছিল -6, নিচে হবে 5 যোগ 7। তাহলে এখন তুমি দেখো এখানে আমাদের কত রেজাল্ট আসবে। কথা বুঝতে পারছি? রেজাল্টটা কত হবে? হ্যাঁ, তাহলে এটা বিপরীত দিক থেকে আর আসছিল, তাই না? বিপরীত দিক থেকে আসাতে এটা কোন দিকে যাবে সেটাও একটা প্রশ্ন। বেগের মানটা কত হবে? এখানে বলছে চূড়ান্ত বেগটা কত হবে। এখানে কিন্তু তোমার মাইনাস চলে আসতেছে, 25, 6 সাথে 42। তাহলে 42 থেকে 42 হচ্ছে মাইনাস আর 25 হচ্ছে প্লাস, ঠিক আছে না? তাহলে 42 হচ্ছে মাইনাস আর 25 হচ্ছে কি? প্লাস। তাহলে রেজাল্টটা কত হবে আমাদের চূড়ান্ত বেগটা? তাহলে 42 থেকে 25 বাদ দিলে, 42 থেকে যদি আমরা 25 বাদ দিই কত হবে? -17, -17। 42 থেকে 25 বাদ দিলে আর নিচে হবে তোমার 12। তাহলে দেখো, ভাগ করলে কত দাঁড়ায়? ভাগ করলে 17কে তোমরা 12 দ্বারা ভাগ করে দাও। 17কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, তাহলে 17কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে কত দাঁড়াবে? কে 12 দ্বারা ভাগ করলে 1 দশমিক, তাহলে 17 ভাগ 12, তাহলে 1.41666, 1.41666, মাইনাস 1.41 মানে 2 দিতে পারি, এত মিটার পার সেকেন্ড। তাহলে মিলিত বেগটা দেখো, -1.42 মিটার পার সেকেন্ড। অর্থাৎ মাইনাস কেন হলো? অর্থাৎ দ্বিতীয় গাড়িটির ভরবেগ বেশি ছিল। দ্বিতীয় গাড়িটির ভরবেগ বেশি থাকার কারণে, হ্যাঁ, তাহলে দ্বিতীয় গাড়িটা যেদিকে যাবে এই মিলিত হয়ে গাড়ি দুইটা ওই দ্বিতীয় গাড়িটার
যেদিকে যাচ্ছিল সেদিকে যাবে। এই মাইনাসটা অর্থাৎ দ্বিতীয় গাড়িটা তুমি কি ধরছো, মাইনাস ধরছো, এই কারণে দ্বিতীয় গাড়িটার দিকেই কিন্তু মিলিত বেগটা হবে, অর্থাৎ মিলিত হয়ে ওই দিকে যাবে। কিন্তু বইয়ে একটু তোমাদের ক্যালকুলেশনটা ভুল আছে, ওখানে +6 দেওয়া আছে, কিন্তু +6 হবে না, ওটা -6 হবে। ওকে, তাহলে এই হলো আমাদের ক নম্বর অঙ্কটা। এবার বলছে যে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। তাহলে আমরা কি করব, আমরা গত ক্লাসে পড়েছিলাম স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে যদি ভরবেগ তো সমান হবেই, এটা না বের করলেও চলবে, কিন্তু গতিশক্তি সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমান হলে স্থিতিস্থাপক আর সমান না হলে অস্থিতিস্থাপক। এই জ্ঞানটা আমরা শুরুর পূর্বে মানে গণিত করার শুরুতেই লিখতে পারি, খ নম্বর উত্তর করার শুরুতেই লিখতে পারি যে আমরা জানি দুটা গাড়ির বা দুটা বস্তুর সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে সংঘর্ষটি স্থিতিস্থাপক, আর যদি সমান না হয় তাহলে অস্থিতিস্থাপক। তাহলে সংঘর্ষের পূর্বের গতিশক্তি বের করব। তাহলে আমরা কি জানি, আমরা জানি স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি উভয় সংরক্ষিত থাকবে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকবে না। মনে থাকবে তো? তার মানে গতিশক্তিটাই আমাদের মূল প্রাধান্য, অর্থাৎ খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে গতিশক্তিটা আমরা বের করে দেখব। তাহলে আমরা শুরুতেই এর জ্ঞানটা আমরা এখানে দিয়ে দিতে পারি উত্তরটাতে। হ্যাঁ, কি উত্তর দিব, বলবো যে দুটা বস্তুর গতিশক্তি সংঘর্ষের পূর্বে এবং পরে যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপক, আর যদি সমান না হয় তাহলে অস্থিতিস্থাপক। এখন সংঘর্ষের পূর্বে বস্তুদের মোট গতিশক্তি বের করব। সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি, খ নম্বর উত্তর, সংঘর্ষের পূর্বে বস্তু দ্বয়ের মোট গতি শক্তি। আমরা যদি ই কে এটাকে 1 ধরি তাহলে কি লিখতে পারবো, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। আমরা আগে মানগুলো দেখেছি, তোমরা দেখো এখানে m1 এর মান ছিল 5 কেজি, u1 ছিল 5 মিটার পার সেকেন্ড, m2 এর মান ছিল 7 কেজি, কিন্তু আমরা বলছি যে u2টা বিপরীত দিক থেকে আসার কারণে এখানে -6 মিটার পার সেকেন্ড। আমরা মানগুলো বসাই দিব, হাফ ইন্টু 5 ইন্টু ইউ এর মান ছিল 5 এর উপর স্কয়ার প্লাস হাফ, এটা হলো 7, এটা হলো -6 এর উপর স্কয়ার। যেহেতু -6 মাইনাসের উপর স্কয়ার বলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আমাদের রেজাল্টটা দাঁড়াবে কত? হ্যাঁ, এটা একটু ক্যালকুলেশন করে নেব। 5 5 25, 5 25 125, 125 এর নিচে 2, এখানেও এটা প্লাস হয়ে যাবে। 6 6 36, 36 কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে 36 কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে কত দাঁড়াবে? 36 কে 7 দ্বারা গুণ করে দাও। 36 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 6 7 42, 2 3 7 21, 4 25, অর্থাৎ 252। 252 করে থাকবে। আবারও বলছি মাইনাস মাইনাসে প্লাস, নিচে হবে 2, এটাকে লসাগু করে দাও, 2 লসাগু, তাহলে 7 5 2 7, 5 2 আবার 7, হ্যাঁ 2 আর 1 3, তাহলে 377 ভাগ 2, তাহলে 377 কে 2 দ্বারা ভাগ করলে 188.5 হবে, 188.5। তাহলে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি আমরা পেয়ে গেলাম। তাহলে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি। এবার আমরা সংঘর্ষের পরের গতিশক্তিটা বের করব। সংঘর্ষের পরের গতিশক্তি, তাহলে সংঘর্ষের পরের গতিশক্তি লিখব, সংঘর্ষের পরের গতিশক্তি। এবার আমরা ই কে 2 ধরি এটাকে, তাহলে কি ছিল, মিলিত বেগ একই ছিল, তার মানে m1 প্লাস m2 আমি একবারেই মিলিত বেগটার উপর স্কয়ার করে দিলাম। তাহলে হাফ, এটা ছিল 5 কেজি, এটা ছিল 7 কেজি,
আর বেগটা ছিল -1.42, এটার উপর স্কয়ার। যেহেতু এটার উপর মাইনাসের উপর স্কয়ার আছে তাহলে ওটা প্লাস হয়ে যাবে। 7 5 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 আসবে এখানে। আর এটাকে একটু বর্গ করে নিতে হবে ক্যালকুলেটর দিয়ে। মাইনাস মাইনাসে প্লাস করে দিয়ে আমরা যদি এটাকে বর্গ করে নিই কত হবে? 1.42 গুণন 1.42, তাহলে হচ্ছে 2.0164, 2.0164। এটাকে আবার 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 6 দিয়ে গুণ করলে কত দাঁড়াচ্ছে? 6 দিয়ে গুণ করলে তাহলে গুণন যদি কত আসতেছে? 6 গুণন 2.0164, তাহলে 12.0984, 12.0984, তাহলে 12.0984 জুল। তুমি দেখো পূর্বের গতিশক্তি 188.5 আর পরের গতিশক্তি 12.0984। হ্যাঁ, তাহলে এই গতিশক্তি আর এই গতিশক্তি মিলে নাই। তাহলে আমরা সংজ্ঞাটাতে জ্ঞানে কি জানি? যদি পূর্বের মোট গতিশক্তি আর পরের মোট গতিশক্তি সমান হয় তাহলে এটা স্থিতিস্থাপক, আর যদি সমান না হয় তাহলে অস্থিতিস্থাপক। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। তাহলে তোমরা এখন নিজেরাই বলতে পারবে যে আমার পূর্বের গতিশক্তি ছিল 188.5 আর পরের গতিশক্তি হয়ে গেল 12.0984। তার মানে এটা সমান হয়নি। তার বলো তো এবার তাহলে সংঘর্ষের স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? তাহলে উত্তর তো তোমরাই পেয়ে গেলে, তাহলে অস্থিতিস্থাপক। তাহলে যেহেতু গতিশক্তি পূর্বের গতিশক্তি আর পরের গতিশক্তি সমান হয়নি, তাহলে অতএব সংঘর্ষটি অস্থিতিস্থাপক। তাহলে অতএব সংঘর্ষটি কি? অস্থিতিস্থাপক। তাহলে এক্ষেত্রে সংঘর্ষের পূর্বে ও পরে গতিশক্তি সংরক্ষিত হয় নাই, সুতরাং সংঘর্ষটি কি? অস্থিতিস্থাপক। ক্লিয়ার? সংঘর্ষটি অস্থিতিস্থাপক। তো আমরা যখন দেখো তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এক্ষেত্রে EK1 অর্থাৎ সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর পরের গতিশক্তি সমান নয়, তার মানে সংঘর্ষটি অস্থিতিস্থাপক। ওকে, এটা মন্তব্য কিন্তু দিতে হবে। সংঘর্ষটি অস্থিতিস্থাপক, সংঘর্ষটি অস্থিতিস্থাপক। ক্লিয়ার? তাহলে আমাদের ঘ নম্বর উত্তর এ পর্যন্তই শেষ। ঠিক আছে? তাহলে অঙ্কগুলি এই নিয়মের যত অঙ্ক পাবে তোমরা একটু খুঁজে খুঁজে বাসায় করবে এবং করতে হবে অবশ্যই। দেখো আরেকটি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন আমি দিচ্ছি, অর্থাৎ তুমি এটাকে নিয়ম 2 বলতে পারো। রাস্তার ব্যাংকিং, এই রাস্তার ব্যাংকিং এর উপর আরেকটি থিম হয়। এখানে আমি একটি উদ্দীপক দিছি যে রাস্তার কোন এক বাঁকের ব্যাসার্ধ 5 মিটার এবং রাস্তার উভয় পার্শ্বের উচ্চতার পার্থক্য 0.5 মিটার। 0.5 মিটার। রাস্তাটার চওড়া দেওয়া আছে বা প্রস্থ আছে 5 মিটার। এটা কি উদ্দীপক? ব্যাংকিং মানেই বাইরের কিনারা থেকে ভিতরের কিনারা একটু নিচু হবে। তুমি বাহু বলতে পারো যে ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা একটু উঁচু হবে। তো কতটুকু উচ্চতার পার্থক্য? সেটা হচ্ছে 0.5 মিটার। ঠিক আছে? আর বাঁকের ব্যাসার্ধ হচ্ছে, এগুলা শুধু বাঁকেই অর্থাৎ মোড় গুলাতেই সম্ভব। তাহলে সেই জন্য বাঁকটার ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার, উচ্চতার পার্থক্য হচ্ছে 0.5 মিটার, আর রাস্তাটার চওড়া বলতে পারি বা প্রস্থ হচ্ছে আবার 5 মিটার। ওকে, রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ কত? সরি, এখানে ব্যাংকিং হবে, ব্যাংকিং কোণ কত? তাহলে ব্যাংকিং কোণ, তুমি দেখো একটা রাস্তা আমরা যদি আঁক করি, এই যে একটা মোড় দেখাচ্ছি আমি এখানে, এই যে ভিতরের কিনারা থেকে বাইরের কিনারার উচ্চতা একটু ঢালু করে তৈরি করা আছে। এইটা হলো রাস্তার প্রস্থ, আর কতটুকু উচ্চতা আমি একটু এখানে লম্ব আর্ট করে দেখাবো। এইটা হলো এইচ, আর এই কোণটা হলো ব্যাংকিং কোণ। তাহলে এখানে ব্যাংকিং কোণটা থিটাটা বের করতে হবে, আর এটা দেওয়া আছে 0.5 মিটার, আর রাস্তার চওড়া দেওয়া আছে এটাও 5 মিটার। তাহলে দেখো তো এখানে একটি আমরা সমকোণী ত্রিভুজের চিত্র দেখতে পাচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজের চিত্র কি কি মান দেওয়া আছে? আমার লম্বটা দেওয়া আছে এইচ আর অতিভুজটা দেওয়া আছে এক্স। তাহলে আমি লম্ব ভাগ অতিভুজ দিয়ে আমি সাইন থিটা দিয়ে সূত্রটা পাই যাব। তো আমরা জানি যে সাইন থিটা সমান সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ, তাহলে আমি ক নম্বর উত্তর দেখো, ক নম্বর উত্তর অতি সহজ।
তুমি সাইন থিটা দিয়ে তোমরা বের করতে পারবে। লম্ব ভাগ অতিভুজ মুখস্থ করে ফেলাও। এখান থেকে থিটা মান যদি বের করতে হয় তাহলে ইনভার্স করবে। ইনভার্স হচ্ছে এই h ভাগ x। তাহলে হচ্ছে কি সাইন, তোমরা দেখো h এর মান হচ্ছে কি 0.5 মিটার আর নিচে হচ্ছে 5, এখানে ভাগ করলে সাইন ইনভার্স 0.1, তাহলে কি হচ্ছে এখানে হবে 5.74 ডিগ্রি। তাহলে 5.74 ডিগ্রি, অর্থাৎ আমি ব্যাংকিং কোণ পেয়ে গেলাম 5.74 ডিগ্রি। ওকে, তাহলে ব্যাংকিং কোণ পেয়ে গেছি আমি 5.74 ডিগ্রি। তাহলে এটাই আমার ক নম্বরের প্রশ্ন ছিল যে ব্যাংকিং কোণ কত, তাহলে উত্তর আমি পেয়ে গেছি 5.74 ডিগ্রি। ক্লিয়ার? এবার যেটা আমাদের সৃজনশীল উচ্চতর দক্ষতার প্রশ্ন হয়, তা ওই রাস্তায় গাড়িটা 108 কিলোমিটার পার আওয়ার বেগে নিরাপদে চালানো সম্ভব কি না। যদি এখন আমরা এই রাস্তার যে কন্ডিশনটা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, থিটা দেওয়া আছে, বাঁকের ব্যাসার্ধ দেওয়া ছিল, এই উপাদানগুলোর উপর ভিত্তি করে আমরা গাড়িটার বেগ নির্ণয় করে দেখি যে যদি 108 কিলোমিটারের কম হয় তাহলে গাড়ি কিন্তু উল্টে পড়বে, যদি 108 কিলোমিটারের বেশি হয় তাহলে কিন্তু নিরাপদে গাড়ি চালানো সম্ভব। তাহলে আমরা যাচাই করে দেখব গাড়িটার ওই গাড়িটির সর্বোচ্চ বেগ কত হওয়া দরকার ছিল। তাহলে আমরা এখন লিখব যে ধরে নিলাম যে সর্বোচ্চ বেগ ভি হওয়া দরকার ছিল। হ্যাঁ, লিখে ফেলি আমরা সবাই। হ্যাঁ, নিরাপদে মনে করি গাড়িটি ওই বাঁকে নিরাপদে চালানোর জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ বেগ ভি হওয়া প্রয়োজন। হ্যাঁ, নিরাপদে চালানোর জন্য সর্বোচ্চ বেগ ভি হওয়া প্রয়োজন। তাহলে এই ভি এর মানটা আমরা এখন বের করে এটার সঙ্গে কম্পেয়ার করব, যে তুলনা করব। যদি আমার এই দুইটা সমান হয় তার নিরাপদ হবে। এই বেগের মানটা যদি এর থেকে বেশি হয়, ভিটা যদি বেশি হয় তাও নিরাপদ হবে। যদি ভি এর মানটা 108 এর চেয়ে কম হয় তাহলে গাড়ি উল্টে পড়ে যাবে। তাহলে এখন আমরা বের করে দেখি যে 108 কিলোমিটারে কম নাকি বেশি। তাহলে তোমরা দেখো, আগে আমরা পড়ছি যে tan থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। এখান থেকে ভি স্কয়ার মানটা বের করো, তাহলে আর জি বাই tan থিটা। আরেকটা জিনিস তোমাকে আমি বলতেছি তোমাদেরকে, যে এই যে tan থিটার পিছনে আর জিটা লিখবে না, তাহলে ভুল হয়ে যাবে। tan থিটার পিছনে আর জিটা না লিখাই ভালো, ঠিক আছে? লিখতে গেলে আবার ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তবে না লিখাই তাহলে ভালো। তাহলে এখন আমরা কি করব, আর জি tan থিটা। আরটা হলো বাঁকের ব্যাসার্ধ, তোমরা উদ্দীপকে দেখো এটা 5 মিটার আছে। জির মান আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড। থিটার মান আমরা ক নম্বরে বের করছি 5.74 ডিগ্রি। তাহলে কি বের করব, এখানে আমি বেগটা বের করে দেখব। তাহলে এটা কত হচ্ছে 5, 9.8 tan, এটা হলো 5.74 ডিগ্রি। এটাকে গুণ টুন করে রুট করে দাও। রুট করলে কত হবে আমরা বলি দেখো, ভাগ করে তো একটু দেখি। এখানে 7.02 মিটার পার সেকেন্ড পাওয়া যাবে। আচ্ছা, আর প্রশ্নে কত ছিল 108 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এটাকে কিলোমিটার পার আওয়ার বানাইতে হবে। তাহলে মিটারকে কিলোমিটার বানাতে গেলে 1000 দিয়ে ভাগ দিব, আর সেকেন্ডকে ঘন্টা বানাইতে গেলে বুঝতেই পারছো ওটাকে আবার 3600 দ্বারা গুণ করে নিতে হবে। যেহেতু নিচে আছে সংখ্যাটাকে গুণ করবো আমরা, তাহলে 7.02 এটাকে 1000 দিয়ে ভাগ করো, আর এটা কিলোমিটার হয়ে গেল। আর সেকেন্ডটা যেহেতু নিচে আছে এটাকে আমরা কি করব, আবার 3600 দ্বারা গুণ করে দেব। তাহলে গুণ করলে কত দাঁড়াচ্ছে 25.27 কিলোমিটার পার আওয়ার। তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমার সর্বোচ্চ বেগ, আমাদের এখানে সর্বোচ্চ বেগ ভি, এই ভি এর মান পাচ্ছি কত 25.27 কিলোমিটার পার আওয়ার। আর গাড়ি ওই বাঁকে কত কিলোমিটার বেগে গিয়েছিল 108 কিলোমিটার, অনেক বেশি। তার মানে ওই গাড়ি ওখানে নিরাপদে চালানো সম্ভব নয়।
প্রশ্ন ছিল 108 কিলোমিটার বেগে নিরাপদ কিনা, নিরাপদ না। কেননা গণিত বলতেছে, আমাদের হিসাব বলতেছে 25.27, অর্থাৎ এই 25-26-এ গেলে কিছুটা নিরাপদ। কিন্তু গণিতের ভাষায় আবার 26ও বলা যাবে না, 25.27-এ গেলে নিরাপদ। আর উদ্দীপকে গাড়ি গেছে, প্রশ্নে গাড়ি গেছে 108 কিলোমিটারে, সেই কারণে অনেক বেশি হওয়ার কারণে গাড়িটি নিরাপদে চালানো সম্ভব না। তাহলে আমরা এখন কি দিব মন্তব্য? মন্তব্য দিব এটাই যে 108 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালানো নিরাপদ নয়। তাহলে তাহলে সুতরাং বা অতএব তোমরা বলো এবার, উদ্দীপকের রাস্তায়, উদ্দীপকের রাস্তায় 108 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি নিরাপদে চালানো সম্ভব নয়। গাড়ি নিরাপদে চালানো সম্ভব নয়। ওকে, তাহলে এভাবেই আমরা মন্তব্য দিব। আর এই নিয়মের অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, অনেকগুলা বোর্ডে আসে, অনেকগুলা কলেজে আছে, তোমরা বিভিন্ন প্রশ্নগুলা খুঁজবে, সারা দেশের প্রশ্নগুলা খুঁজবে, গাইডগুলাতে আছে, মেডিজি আছে, তোমরা এগুলো খুঁজবে, দেখবে যে এই নিয়মের অঙ্কগুলি তোমরা বাসায় করবে, তাহলে তোমরা দেখবে যে পরীক্ষায় অনেক তোমাদের সহজ হবে এবং কমন পাবে। তো শিক্ষার্থীরা এই দুইটা নিয়মের অঙ্কগুলি বাসায় করবে, ভালো করে করবে, আয়ত্ত করবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে এবং লেখাপড়া করবে। আর ক্লাসগুলো ডাউনলোড করে প্রতিনিয়ত নিয়মিত করবে। আমি তোমাদের জন্য প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস দিচ্ছি, তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখবে। তো ভালো থাকো। 5 minutes.